সালাম আলাইকুম। রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, গত 12 তারিখ 2025-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আজকে দুপুরের দিকে এটা রেজাল্ট হয়েছে। তো আজকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের জাতীয় মেধার 4 মেধাবী শিক্ষার্থী। আমাদের সাথে আছে তাসনোভা তাসনিম উষা, জাতীয় মেধায় 10ম স্থান অধিকারকারী, এবং জাতীয় মেধায় 15তম সুমিতা আক্তার সুইটি, এবং জাতীয় মেধায় 17তম রায়ানা জামান, এবং জাতীয় মেধায় 19তম তানভি আক্তার। তো আমরা এই 4 জনের কাছ থেকে একটু শুনবো তারা কিভাবে পড়াশোনা করছে, তাদের অ্যাডমিশনের জার্নি কিরকম ছিল। শুরুতে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। খুব লম্বা একটা পথ পাড়ি দিয়ে আসছো তোমরা, এবং এত বাধা বিপত্তি পার করে, এবং তোমরা দিন শেষে আজকে তোমরা জয়ী, তোমরা সফল। তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, আমরা একটু রায়ানার কাছ থেকে শুনতে চাবো যে ছোটবেলা থেকেই কি রায়ানের ইচ্ছা ছিল কিনা যে ডাক্তার ডাক্তার হতে চাই। আসলে ওরকম ভাইয়া আহ, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এই জন্য যে আমার পিতা, আমার বাবা মা, আমার সবাই চেয়েছেন যে আমি হচ্ছে এটা করে ডাক্তার হই। তো সবার মুখে শুনতে শুনতে মানে মনে হচ্ছে না আর কোনো পেশাই নাই আমার জন্য। But বড় হতে হতে মনে হলো না, আমি আসলে এটাই চাই। কেন কেমিস্ট্রি ল্যাবে যখন অ্যাপ্লাই করতাম তখনই মনে হতো এখন মনে হয় আমার জন্য আমাকে ডাক্তারই হতে হবে। তো হ্যাঁ, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হওয়া। আচ্ছা, উষারও কি ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল কিনা যে ডাক্তার হওয়া? হুম, আসলে ছোটবেলা থেকে তেমন ভাবে যে ভাবা হয়েছে সেটা না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে দেখা গেল যে পরিবারের সবাই, বিশেষ করে আমার নানা যান এবং স্কুলের টিচাররা সবাই এই পেশাটার দিকেই আমাকে বলতো যে না, এটা তোমার জন্যই ভালো। যেহেতু তুমি বই পড়তে অনেক পছন্দ করো, তো এটা তোমার জন্য একটা ভালো পেশা। তো সেভাবে তাদের কথা শুনে মনে হলো যে না, এটা আমার দায়িত্ব পালন করার একটা সময়, যে আমি তাদের স্বপ্নটা পূরণ করতে পারবো। তো সেভাবেই এই লাইনে আচ্ছা আসা। আচ্ছা, আমরা সুইটির কাছ থেকে একটু শুনতে চাবো যে ও ছোটবেলা থেকে ডাক্তার হইতে চাইছে কিনা। একদম ছোটবেলা থেকে না, একটু ক্লাস 9-10 বা সেই সময় যখন অ্যাকচুয়ালি এটা নিয়ে একদম ছোটবেলা থেকে না, যখন আসলে 9-10 বা ওই সময় থেকে চেষ্টা করেছি যে এটা ইচ্ছাটা জাগ্রত রাখার সবসময়। আচ্ছা, তাহলে আমরা একটু তানভীর কাছ থেকে শুনতে চাবো যে ও কি ছোটবেলা থেকে ডাক্তার হইতে চাইছে কিনা। না ভাইয়া, আমারও ছোটবেলা থেকে সেরকম কোনো আম, ইচ্ছা ছিল না যে আমি ডাক্তার হব। আমার আসলে ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আমি এদিকে একটা ঝোঁক আসে যে আসলে চেষ্টা করে দেখি, যদি হয়ে যায় তাহলে তো আম, অনেক ভালো হয়। যাক, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বিভিন্ন সময় এক একজন এক এক সময় চিন্তা করছে যে ডাক্তার হবে। অনেকের ক্ষেত্রে হইতে পারে এরকম ফ্যামিলি প্রেশারও থাকতে পারে, বা অনেক কিছু দেখে আমরা প্রভাবিত হয়েছি। ডেফিনেটলি মেডিকেল খুবই অসাধারণ একটা প্রফেশন এবং খুবই নোবেল একটা প্রফেশন। চলে তোমরা সবাই ভবিষ্যতে ডাক্তার হবে ইনশাল্লাহ, এবং মেডিকেলে চান্স পেয়েছো, সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং নিঃসন্দেহে আজকে তোমাদের জীবনের অন্যতম স্মরণীয় কয়েকটা দিনের মধ্যে একটা দিন, এবং সারা জীবন তোমাদের এই দিনের কথা মনে থাকবে এবং মনে পড়বে যে আমরা অনেক কষ্ট করছি 12 বছর ধরে। বলতে গেলে আমাদের 12 বছরের এই যে একাডেমিক যে সাকসেস, সেটার একদম প্রতিফলন হচ্ছে আজকের এই দিন। এবং এই দিনটাই তোমাদেরকে নির্ধারণ করবে সামনের দিনে তোমাদের গতিপথ, সামনে তোমরা কোথায় যাবা, আজ থেকে 5 বছর পরে তোমরা কি করবা, এই জিনিসপত্রগুলো তোমাদের নির্ধারণ করাবে। তো আমরা একটু উষার কাছ থেকে শুনতে চাবো যে আচ্ছা, যখন রেজাল্ট শুনলা যে তুমি জাতীয় মেধায় 10ম, তোমার ওই মুহূর্তের অনুভূতি কেমন ছিল? আসলে এটা একদম আনএক্সপেক্টেড ছিল, কখনো ভাবিনি যে এতটা সামনে পজিশন আসবে। তো ওই মুহূর্তটা আসলে আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে সব সময়। আচ্ছা, আঙ্কেল আন্টির অনুভূতি কেমন যখন শুনলো? নাকি আঙ্কেল আন্টি তোমাকে জানাইছে, নাকি তুমি জানাইছো তাদেরকে? না, আমি জানার পরে তাদেরকে জানাই। আহ বাবা মূলত বাসায় ছিল না, কিন্তু তারা অনেক খুশি ছিল আমার রেজাল্টের পরে, যখন আমি তাদেরকে জানাইলাম বিষয়টা। যখন পরীক্ষা দিয়েছিলা তখন কি মনে হয়েছে যে এরকম জাতীয় মেধায় 10 বা এরকম একটা পজিশন আসতে পারে? না, আসলে পরীক্ষা দেওয়ার পরে এক্সপেকটেশন ছিল যে ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে চলে আসবে, যেহেতু পরীক্ষাটা ভালোই হয়েছিল। তো আশা করতেছিলাম, কিন্তু জাতীয় মেধায় 10ম হবে এটা আসলে এতদূর ভাবিনি সেরকম হইতে পারে। কোশ্চেন, পরীক্ষায় পরীক্ষায় কোশ্চেন কেমন হয়েছে? কঠিন নাকি মোটামুটি ইজি? পরীক্ষায় এবার কোয়েশ্চেন মোটামুটি ইজিই ছিল। কয়েকটা কোয়েশ্চেন ছাড়া বেশিরভাগই ইজি কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমরা একটু
আহ, রায়ানা জামানের কাছ থেকে শুনতে চাবো যে যখন শুনলাম যে এরকম একটা রেজাল্ট হয়েছে, তো ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল বা এখনো কি মনে হচ্ছে? আমি আসলে রেজাল্ট যখন দিতে আমি ঘুমাচ্ছিলাম, আমি রোজা রাখতেছিলাম, অনেক টায়ার্ড ছিলাম। আর 2টা থেকে শুনতেছি রেজাল্ট দিবে, দিচ্ছে না টেনশন। এরপরে থাক ঘুমাইবে। তো আম্মু ঘুম থেকে উঠালো, উঠে উঠেছে আমাকে জড়াই ধরলো যে তোমার তো ঢাকা মেডিকেলে হয়ে গেছে, তোমার পজিশন 17। এখন আমার মানে বিশ্বাস হচ্ছিল না যে আল্লাহ কি হচ্ছে। পরে তাড়াতাড়ি না মাথা মাথা করলো আমরা সবাই, আম্মু তো পুরা কেঁদে দিল। অন্যরকম অনুভূতি আর কি। পরীক্ষা দেওয়ার সময় মনে হয়েছিল যে এরকম একটা পজিশন হতে পারে? না না, পরীক্ষা দেওয়ার সময় মনে হয় না যে টপ 20-তে আসবো, বাট হ্যাঁ জিএনসি এক্সপেক্ট করতেছিলাম। আচ্ছা। আর এমনি পরীক্ষা কেমন মনে হয়েছে? অনেক বেশি কঠিন নাকি মোটামুটি সোজাই? না, অনেক বেশি কঠিন লাগে নাই। ফিজিক্স ছিল আরো একটু বেশি সহজ লাগবে, মানে স্ট্যান্ডার্ড একটু সহজ লাগবে, বাকিগুলো একটু মানে কনফিউজিং ছিল, জিকে মানবিক গুলো। আচ্ছা, আমরা একটু সুইটির কাছ থেকে শুনতে চাবো যে পরীক্ষার এই মুহূর্তে যখন তোমরা জানলা যে এরকম একটা রেজাল্ট হয়েছে, ওই মুহূর্তটা আসলে কেমন অনুভূতি ছিল? আসলে ভাইয়া টাইমটা একদম মাগরিবের সময় ছিল, তো তখন বসেছিলাম, আম্মু মাত্রই অফিস থেকে এসে নামাজে দাঁড়িয়েছে, আম্মু পুরো সিজদায়। তখন অ্যাকচুয়ালি আমি রেজাল্টটা দেখে আম্মুকে বলবো, আম্মু সিজদাতেই আমি আব্বুকে বলছি, আম্মু শুনে মানে তখনই দোয়া ধরছে, মানে নামাজটা শেষ করে। আহ আসলে বলার মতো একটা, আমি কি বলবো সেটা বুঝতে পারতেছি না। আহ আব্বু আম্মু দুজনেই একদম কান্না করে দিছে, সাথে আমিও। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাদের পরিশ্রমের যথাযথ, আমরা যতটুকু চেষ্টা করেছি সেটা আল্লাহ আমাদের দিয়েছেন। ওই সময় কি মনে হয়েছিল যে পরীক্ষা দেওয়ার সময় যে না, আমি তো ভালো পরীক্ষা দিচ্ছি, মোটামুটি টপ 20-র মধ্যে চলে আসবো? না, আমার মনে হয়েছিল যে ইনশাল্লাহ আমার ঢাকার একটা হবে, ঢাকার মধ্যে যে কোনো একটা মেডিকেলে হবে। তবে কালকে রাতে রেটিনার উত্তর মেলানোর পর আমার আসলে 89.5ই ছিল। আজকেও রেজাল্টে আমার তাই আছে, কোনো চেঞ্জ হয়নি। তো আমার নাম্বার ওটাই, মানে সেমই আছে, কোনো কমিউনি বাড়েনি। তারা তো মোটামুটি কালকে রাতে বুঝে গেছো যে হ্যাঁ, আমার ঢাকার মধ্যে যে কোনো একটা মেডিকেলে হয়ে যাবে না, এটা। ঢাকার মধ্যে না, ঢাকা মেডিকেলেই হবে। জি ভাইয়া। তাহলে আমরা একটু তানভীর কাছ থেকে শুনতে চাবো যে আহ, এই মুহূর্তের অনুভূতিটা কেমন যখন শোনা যায় যে জাতীয় মেধায় 19তম হয়েছে? হ্যাঁ, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আমি লগ ইন করে দেখেছি, ওই সময় আমার আম্মু আসলে নামাজ পড়ছিল, মানে এমন সময় রেজাল্টটা দিয়েছে আমার মনে হয় অনেকেই আসলে সবাই সিজদায় ছিল। নামাজ। তো আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে আমার 19তম হয়েছে, কারণ আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমার কাছে মানে তখন অনেকগুলো কোয়েশ্চেন কনফিউজিং লাগছিল, মানে আমি এত আন্ডার আন্ডার কনফিডেন্ট ছিলাম আর এত আম, প্যানিকড হয়ে গেছিলাম। আমি পরীক্ষার আগে যেই 30 মিনিট আমরা চুপচাপ বসে থাকি, তখন থেকে আমার অ্যাংজাইটি অনেক বেশি হয়ে গেছিল। তো পরীক্ষার সময় আমার আমার এটা মনে হচ্ছিল যে আমি যাই যাই দেখাচ্ছি ভুল দেখাচ্ছি, এরকম মনে হচ্ছিল। তো পরীক্ষা দিয়ে এসে তো আমি তো ভয়ে আমি অ্যান্সারও দেখি নাই, আমি অ্যান্সার দেখেছি কালকে কালকে রাত্রে। তো আহ, আমি অ্যান্সার দেখার আগ অবধি ভেবেছি যে আমার হয়তো পরীক্ষা ভালো হয় নাই, কারণ আমি তো তখন এত প্যানিক ছিলাম যে কি করেছি না করেছি, তখন আমার মানে ভুল দাগিয়েছি আমি, এইটা ভাবছিলাম। তারপরে অ্যান্সার মিলে দেখছি যে আমার বেশিরভাগই হয়ে গেছে, আমার বেশিরভাগই হয়ে গেছে। তো আমি আসলে ভাবি নাই, আমি জানছি হয়তো বা আমার একটা ভালো একটা রেজাল্ট আসবে, ঢাকার মধ্যে আসবে। তবে আমি যে মেধা তালিকায় 19 হব, এইটা একটু অবিশ্বাস্য ছিল। তো রেজাল্ট পাওয়ার পরে তো খুবই খুশি হই, মানে এত খুশি হই। তখন আম্মু নামাজ পড়ছিল, তখন আমি চিৎকার দিয়ে উঠি, আম্মু তাড়াতাড়ি নামাজ শেষ করে আম্মু তো কেঁদে দেয়। তারপরে আম্মুর কান্না দেখে আমিও কেঁদে দিই, যে আমি তো প্রথমে অবাক হয়েছিলাম, তারপরে যখন আম্মু কাঁদলো তখন আমি কাঁদলাম যে আম্মু তো খুশিতে কেঁদে দিয়েছে। যাক, মাশাল্লাহ। সফলতার কান্না আসলে অন্যরকম হয়। আচ্ছা, তোমরা অনেক পরিশ্রম করছো এবং একটা লম্বা জার্নি তোমাদের গেছে। তো একটু অ্যাডমিশনের এই সময়টা সম্পর্কে একটু জানতে চাবো যে এই সময় তোমাদের ডেইলি লাইফের রুটিন কেমন ছিল? কোচিং এর ক্লাস, কোচিং এর পরীক্ষা, এটার পাশাপাশি এই যে ডেইলি পরীক্ষা, উইকলি পরীক্ষা, শুক্রবার করে যে পরীক্ষাগুলো ছিল, এই সব কিছু মিলে তোমাদের পড়াশোনার রুটিন কেমন ছিল? যে রাতে বেশি পড়তা নাকি দিনে বেশি পড়তা? তো এটা নিয়ে একটু উষার কাছ থেকে শুনতে চাবো। তার ডেইলি লাইফের রুটিন কেমন ছিল এই অ্যাডমিশনের এই লাস্ট 3 মাস? মোটামুটি সকাল থেকে ওঠার পরে সারাদিন খাওয়া দাওয়া বা বেসিক যে কাজগুলো, তাছাড়া বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা পড়তো।
আর রাতে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতাম যাতে ঘুমের কমতিটা না হয়, আর না হলে দেখা যায় যে পড়াটা মাথায়ও থাকে না, মনে থাকে না। তো সেই জন্য ঘুমটা ঠিক রেখে বাকিটা সময় পড়াতেই দেওয়ার চেষ্টা করতাম। আর রেটিনার পরীক্ষাগুলো যেহেতু একদিন পর একদিন ক্লাস থাকতো, তো সেইগুলোও সময় মতো কভার করার জন্য যখন যেটুকু প্রয়োজন পড়তো পড়ার, যতক্ষণ লাগতো ততক্ষণ পড়তাম। আচ্ছা, রায়ানার কাছ থেকে একটু শুনতে যাব যে তার ডেইলি লাইফের রুটিন কেমন ছিল এই অ্যাডমিশনের সময়। আমি হচ্ছে মানে সকালে উঠে দেখা যায় যে পড়তে পারতাম না, আমার রাত জেগে পড়া অভ্যাস ছিল একদম তিনটা ফার্স্ট ইয়ার থেকেই। তো রাত জেগে এর আগে আমি এমন ফজর নামাজ পড়ে ঘুমাইতাম পড়তে পড়তে। তো এখন মানে তো মানে সারাদিন যেহেতু পড়তেছি টায়ার্ড হয়ে যাইতাম, মানে দুইটা লিমিট ক্রস হয়েছিল, দুইটা পর্যন্ত মানে সবার 5-6 ঘন্টা। আমি চেষ্টা করতাম প্রতিদিন 5-6 ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাইতে, নাহলে আমি আসলে সারাদিন মানে পরিশ্রম করতে পারতাম না পড়া। যে আমি ভালো মতো ঘুমাইনি, তারপর যতক্ষণ পাচ্ছি বাকিটা সময় পড়ার পিছনেই দেওয়ার চেষ্টা করতাম। ইনফ্যাক্ট আমার খাওয়ার সময় বা খাওয়ারটাও হচ্ছে আম্মু খাওয়াই দিত যাতে আমার সময় নষ্ট না হয়, মানে যতটুকু সম্ভব সময় যতটা কম ওয়েস্ট করা যায়। আমার মা বাবার এক্ষেত্রে আসলে অনেক ভূমিকা ছিল। আচ্ছা, আমরা একটু ইয়ের কাছ থেকে শুনতে চাবো, সুইটির কাছ থেকে শুনতে চাবো তার এই অ্যাডমিশনের ডেইলি লাইফের রুটিনটা কেমন ছিল। আসলে ভাইয়া বলতে গেলে আমার দিনের থেকে রাতে পড়াটা একটু বেশি হতো। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস বলতে গেলে। তো দেখা যেত যে আমি যেহেতু 12টা 10-এর ব্যাচে ছিলাম, তো আমার এরকম ক্লাস বা পরীক্ষা দিয়ে বিকেল হয়ে যেত। তো শেষ করে সন্ধ্যাবেলা যতটুকু মানে ক্লাসে পড়াতো সেটা আমি পড়ার চেষ্টা করতাম। আর জিকেটা আমি চেষ্টা করতাম যে অনলাইন ক্লাসটা একটু একবার করার, কারণ আমার শুনলে পড়াটা বেশি মনে থাকতো। আর ডেইলির পড়াটা ডেইলি গোছানোর চেষ্টা করতাম। এটা মানে কোনো ধরা বাঁধা নিয়মে না যে এত ঘন্টায় পড়তে হবে, যতক্ষণে আমার শেষ হতো ততক্ষণ আমি চেষ্টা করতাম। প্রথমে বই পড়তাম, তারপর আপনাদের ডাইজেস্টে দাগানো যে বোল্ড করা লাইনগুলো এক্সট্রা রাইটারে সেটা পড়ে এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করতাম। আর আমি ডেইলি চেষ্টা করতাম যে বেশি বেশি পরীক্ষা দেওয়ার। আপনাদের প্র্যাকটিস বুকের এক্সাম ছিল, প্লাস এলএমএস এ প্র্যাকটিস এক্সাম দেওয়া ছিল। প্রতিদিন দেখা যেত 3টে এক্সাম আমি দিতাম একটা চ্যাপ্টারের উপরে, প্র্যাকটিস বুকের একটা, এলএমএস এর একটা, প্লাস অফলাইনে এসে একটা এক্সাম দেওয়ার চেষ্টা করতাম। আর ভুলগুলো সবসময় একটা খাতা ছিল আমার, লিখার চেষ্টা করতাম। ও, তাহলে তো বেশ গোছানো প্রিপারেশন ছিল জি এবং ভাইয়া। বেশ অনেক পড়াশোনা এবং অনেক অনেক প্র্যাকটিস হয়েছে আর কি এই সময়ের মধ্যে। জি ভাইয়া। আচ্ছা, আমরা তানভীর কাছ থেকে শুনতে চাবো যে তানভীর এই সময়কার ডেইলি লাইফের পড়াশোনার রুটিন কেমন ছিল। ডেলি আমিও চেষ্টা করতাম যাতে দিনের পড়াটা আমি দিনে কমপ্লিট করতে পারি, কিন্তু বেশিরভাগ দিন আমার শেষ হতো না পড়া আসলে। আমি যেহেতু অনেক ডিটেল পড়তে যেতাম, প্রথম দিকে আমি অনেক ডিটেল পড়তে গেছি, তো দেখতাম যে পড়া শেষ হতো না। তো শেষ দিকে এসে দেখি যে সময়ের অভাবে সবকিছু ডিটেল পড়া আসলে সম্ভব না। তখন আমি যেটা ইম্পর্টেন্ট সেইগুলো আমি আগে শেষ করার ট্রাই করতাম। তো ওখান থেকে একটা রুটিন হয়ে গেছিল যে যেটুকু প্রয়োজন সেটুকু আমি আহ, আগে পড়তাম। তারপরে যদি সময় থাকতো তখন আমি এক্সট্রা সেগুলো দেখার চেষ্টা করতাম। আর আমি আমার একটা জিনিস ছিল, আমি বই অনেকবার পড়েছি। আমি মেইন বইটা অলওয়েজ ফার্স্টে পড়তাম, তারপর আমি সহায়ক বই পড়তাম। তো এভাবে আমি আসলে পড়াটা গুছিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমি একটু তোমাদের কাছে শুনতে চাবো যে দেখো এই লাইভ পরবর্তীতে তোমাদের অনেক জুনিয়ররা দেখবে বা এখনো অনেক জুনিয়ররা দেখতেছে। আহ, অনেকেই আসলে এরকম ঢাকা মেডিকেলে টপ করতে চাই। আমরা যখন এই যে ক্লাস নিই বা স্টুডেন্টদের সাধারণ জিজ্ঞাসাগুলো জানতে চাই, ওরা সবাই বলে ভাই কিভাবে পড়াশোনা করলে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া যায় এবং সেটা কিভাবে হতে পারে, অ্যাডমিশন ইন্টারমিডিয়েট লাইফ থেকে আমরা কি করতে পারি, আমাদের মাইন্ড সেট আপ কেমন হতে পারে যেটা হলে আমরা ঢাকা মেডিকেলে চান্স পাবো। এবং দেখা যাবে যে সামনের দিন থেকেও তোমাদেরকে অনেকে এই কোশ্চেন গুলো করতে থাকবে, জুনিয়ররা দেখলে এই কোশ্চেন করবে। যেহেতু এখন এই মুহূর্তে জুনিয়ররা নাই, তো জুনিয়রদের পক্ষ থেকে আমি একটু কোশ্চেন করতেছি যে কিভাবে পড়াশোনা করলে এই যে ডিএমসি তে টপ 20-র মধ্যে আসা যায়। উষার কাছ থেকে একটু শুনতে শুনতে চাবো, এবং জুনিয়ররা কিভাবে এটা কি ফলো করবে, বা তারা কি রেগুলার বই পড়বে নাকি অন্য কোনো বই পড়বে, না কি করবে ইন্টারমিডিয়েট লাইফ থেকেই। সেই ক্ষেত্রে প্রথম বর্ষ থেকেই তাদের মূলত মেন বই ভিত্তিক পড়াশোনা করাটা অনেক বেশি জরুরি। তার পাশাপাশি বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলো হয় প্রায়শই রেটিনাতে বা অন্যান্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা হয়, সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে এই ধরনের প্রশ্নগুলো মেডিকেলে হয়ে থাকে। তো এভাবে তারা একটা স্পষ্ট ধারণাও পাবে, আর এটা তাদের প্রিপারেশনকে অনেকটা গুছাই দিবে। তো আমার এটাই থাকবে যে
তারা শুরু থেকে যেন মেন বই ভিত্তিক পড়াশোনা করে, আর এইচএসসির আগেই মোটামুটি মেন বইটা একবার কভার থাকে, যাতে পরবর্তীতে আর সমস্যা না হয়, আর পরীক্ষা দেওয়ার অভ্যাসটা যেন থাকে। আচ্ছা। আর মোটামুটি তোমাদের তো এইচএসসি পরীক্ষার আগে সব সিলেবাস বেশ ভালো মতো পড়া শেষ ছিল, তাই না? জি। একটু রায়ানার কাছ থেকে শুনতে চাবো যে জুনিয়ররা কিভাবে পড়াশোনা করবে, তাহলে রায়ানা হইতে পারবে। হ্যাঁ, আসলে আমি পেন বই অলরেডি ফোকাস দিচ্ছি একদম শুরু থেকে। আমার মনে হয় যে মেইন বই করতে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল জন্য যে বইগুলো লাগে এগুলো যদি মেইন বইটা ভালো করে একটু পড়া থাকে তাহলেই হয়ে যায়। এক্সট্রা যদি পড়া আগে থেকে পড়া লাগে আর হচ্ছে ইংলিশের বেসিকটা ঠিক থাকা লাগে। জিকে আমি পড়ার চেষ্টা করছিলাম, তারপর ডিপ্রেস হয়ে আর পড়ি নাই। তো জিকে আমাদের কিন্তু সময় কম ছিল, আমার একটু কষ্ট হতো। চাইলে একটু একটু পড়ে রাখা যায়। আমি যদিও পড়ি নাই, বাট হ্যাঁ মেইন বই দেন অনুশীলনী এগুলো করা থাকলে অনেকটা এগিয়ে যাবে প্রিপারেশন। বেসিকটা ভালো থাকবে আর কি সব। আচ্ছা, ধন্যবাদ। একটু সুইটির কাছ থেকে শুনতে চাবো যে জুনিয়ররা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা সামনের বছর এই সময় সুইটি হইতে পারবে। জি ভাইয়া। আমি আসলে এইচএসসির আগ পর্যন্ত মেইনলি এইচএসসি কেই ফোকাস করেছিলাম যে আমি আগে এটা শেষ করব। এটার রেজাল্টটা অনেক ডিপেন্ড করে মেডিকেলের ক্ষেত্রে, যেহেতু এখানে একটা মার্ক থাকে। হ্যাঁ, হ্যাঁ। যদিও এবার রেজাল্টটা খুবই আম, অপ্রত্যাশিত, তবু আল্লাহ রহমতে জিপিএ 5 ছিল। আম, তবে তারপর থেকে যখন কোচিং এ আমি থেকে শুরু করি, প্রথম দিন আনএক্সপেক্টেডলি মানে আমি পড়ে আসি আমার মতো, তখন তো মানে প্রথম এক্সামটা সবার জন্য একটা কিন্তু প্রথম দিন পরীক্ষা দিয়ে আমি পরীক্ষায় ভালো নাম্বার পাই। তো তখন থেকে আমি এটা ভাবতেছিলাম যে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় আমি যদি এভাবে পড়তে থাকি অবশ্যই একটা কিছু হবে। আর ভাইয়ারা যারা ক্লাস নিতেন তারা সবসময় এটাই বলতেন যে প্রতিদিন পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। কম পড়ি বেশি পড়ি কিন্তু প্রতিদিন একটা আম, নির্দিষ্ট পরিমাণ পড়াটা গুরুত্বপূর্ণ। না হলে যদি আমরা দেখা যায় গ্যাপ পড়ে যায় তখন মাইন্ডসেটটা ওভাবে আর থাকে না। আমি এটাই চেষ্টা করতাম যে প্রতিদিন অন্তত পড়াটা মেনটেন করা। হ্যাঁ, তার মানে এখন পর্যন্ত আমরা যাদের কাছে শুনছি সবাই কিন্তু বলছে যে তারা রেগুলারের পড়া রেগুলার শেষ করে ফেলতো, মানে কালকে পড়বো পরশুদিন পড়বো করে কেউ জমায় রাখতো না। তাহলে মূল মেসেজ কিন্তু আগেই পড়াশোনা করে ফেলতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। আচ্ছা, একটু তানভীর কাছে শুনতে চাবো যে জুনিয়ররা কিভাবে পড়াশোনা করলে তানভী হতে পারবে। হ্যাঁ, আমি যখন আসলে প্রিপারেশন শুরু করি তখন আমার এরকম ছিল না যে আমার হচ্ছে ঢাকা মেডিকেল হতেই হবে। আমার এরকম ছিল যে আমি আমার বেস্টটা দিব। তো আমিও আসলে যখন হচ্ছে অ্যাডমিশন কোচিং শুরু হয় তখন আমি নিয়মিত পড়াশোনা করতাম, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতাম। আমি হচ্ছে ট্রাই করতাম যাতে আমি এক্সামগুলোতে আমার সব থেকে ভালোটা দিতে পারি। তো আমি আমি প্রায় সবগুলো এক্সাম অনেক যত্নে দিয়েছি, অনেক হচ্ছে অ্যাটেনশন দিয়েছি, বা ভালো করে পড়েই দিয়েছি। এইটাই যে দিনের পড়া দিনে শেষ করা আর এক্সামগুলোতে নিয়মিত অ্যাটেন্ড করা, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা একটা কথা শুনি যে আহ, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা একটা কাজই ভিন্নভাবে করে। তো তোমাদের ক্ষেত্রে আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এমন কোন জিনিস ছিল কিনা যেটা তোমাকে অ্যাডমিশনের সময় মনে হয়েছে যে এইটা তোমাকে অনেক বেশি আগে রাখছে, বা এই টেকনিকটা তোমার তোমার পরীক্ষার জন্য খুবই বেশি সহায়ক ছিল। তো এটা একটু শুনতে চাবো যে ওষার এরকম কোনো টেকনিক ছিল কিনা যে এটা একটা বিশেষ টেকনিক, আমার আমার স্পেশাল টেকনিক। আসলে এইচএসসি পরীক্ষার আগেই যেহেতু মূল বইটা মোটামুটি কভার ছিল, তো অ্যাডমিশনের সময় এটা আমার জন্য খুব হেল্পফুল ছিল। দেখা গেছে যে বেশিরভাগ টপিকই আমার পড়া, তো ওটা একটা মানসিক প্রেশার কমাইছে। আর তার পাশাপাশি আগে থেকে যেহেতু বেশ লম্বা সময় একটানা পড়ার অভ্যাস ছিল, এটা থাকার কারণে অ্যাডমিশনের সময় ওই হতাশ হয়ে পড়া বা একটা প্রেশার পড়া এটা আসলে হয় নাই। তো এই দুইটা আমার জন্য অনেক, আমার মনে হচ্ছে যে হেল্পফুল ছিল অ্যাডমিশন পিরিয়ডে। মানে আগেই সব পড়াগুলা শেষ করে ফেলা। আচ্ছা, জি। আমরা একটু রায়ানার কাছ থেকেও শুনতে চাবো যে কোন টেকনিক তোমাকে আগে রাখছে সবার চেয়ে বেশি। তো অনেকটা ওর মতোই। আসলে আমি নিজে চেষ্টা করছিলাম যে যেহেতু আমরা শর্ট সিলেবাস ছিলাম, চেষ্টা করছিলাম যে নিজে থেকে আগে ফুল সিলেবাস নিজের মতো করে শেষ করা। বিভিন্ন সোর্স থেকে পিডিএফ কালেক্ট করে বই লাগিয়ে আমি আগে পড়ার চেষ্টা করছিলাম। তাছাড়া আমি হচ্ছে মানে ওই মানে এইচএসের সময় আমি সারাক্ষণ মানে পড়ার পিছনে যাওয়ার ট্রাই করতাম। তারপরে হচ্ছে আমার লিখে লিখে পড়ার অভ্যাস ছিল, বা একটা জিনিস পড়তেছি যে চ্যাপ্টার টুতে যে টপিক গুলো সমস্যা ওগুলো আমি আরেক জায়গায় মানে আমার ডায়েরিতে নোট করে রাখতাম। তো হ্যাঁ ওগুলো চোখ বোলাই যায়, তারপর হ্যাঁ এগুলোই আর কি এর সাথে এগুলো। আচ্ছা, আমরা এদিকে
সুইটির কাছ থেকে শুনতে চাবো যে তার কি বিশেষ টেকনিক ছিল। আমার বিশেষ টেকনিক বলতে আমি বলতে চাই যে একটা মানুষের নিজস্ব একটা স্টাইল থাকে। আমার লিখে পড়ার অভ্যাসটা আগে থেকে খুব ছিল। যে আমি একটা অধ্যায় পড়লে একটা কাগজ নিয়ে বসতাম যেখানে ওটার মেন ওয়ার্ডস বা এগুলো আমি লিখে লিখে রাখতাম। তো এটা আমি অ্যাডমিশন টাইমেও করেছি। তো অনেক সময় দেখা যেত যদি সময় না পেতাম ওই কাগজটা আমি রিভিশন করার চেষ্টা করতাম একটা মেইন টপিক। আর পরীক্ষা দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে প্রশ্নগুলো সলভ করা আর একই ভুল বারবার রিপিট না করা। যেটা আমার একটা এক্সামে ভুল হতো আমি চেষ্টা করতাম নেক্সট এক্সামে এই টপিক থেকে ইনশাল্লাহ আমি ভুল করব না। আর পরীক্ষার আগে নিজের ভুলগুলা বারবার একটু দেখে যাওয়া যে প্রশ্নগুলা থাকে ওখানের উত্তরগুলা এবং নিজের ভুলটা কোনটা জায়গায় ছিল ল্যাকিংসটা খুঁজে বের করা। আচ্ছা, তানভীর ক্ষেত্রে এরকম বিশেষ কি টেকনিক ছিল? আমার কাছে একটা জিনিস আমার কাছে অলওয়েজ অনেক গুরুত্বপূর্ণ মনে হতো, সেটা হচ্ছে যে আমি যা পড়বো আমি বুঝে পড়বো। আমি না বুঝে হচ্ছে কমই মুখস্থ করেছি জিকে। এই জন্য আমার একটা উইক পয়েন্ট ছিল, কারণ এখানে তো আসলে বোঝার কিছু নাই। কিন্তু আমি যা বেশিরভাগ জিনিস যা আমি হচ্ছে পড়েছি, আমি বেশিরভাগ জিনিসই বুঝে তারপরে পড়েছি। তো ওইটা আমার আমার অনেক দিন স্টিক করতো। আমি হচ্ছে সহজে ভুলে যেতাম না যেগুলো আমি বুঝে পড়তাম। এটা আমার কাছে মনে হয় যে আমাকে অনেক সাহায্য করেছে। আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে অনেকগুলা প্রশ্নের উত্তর দিলা, আর শেষ একটা প্রশ্ন দিয়ে আমরা আজকে শেষ করব। তো সর্বশেষ, যে রেটিনা নিয়ে যদি তোমাদের কোনো বিশেষ কিছু বলার থাকে আর কি, বা রেটিনা নিয়ে সামগ্রিক এই যাত্রায় রেটিনা তোমাদের কতটুকু সহায়ক ছিল, এটা নিয়ে একটু শুনতে চাবো। উষার কাছে শুনতে চাবো শুরুতে। আমাদের এই অ্যাডমিশন পিরিয়ডটা আসলে যে কোনো স্টুডেন্টের জন্যই একটা চ্যালেঞ্জিং টাইম। তো সেই সময়টাতে রেটিনা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছে পড়াশোনার ক্ষেত্রে মেন্টালি, আমাদের যারা ক্লাস নিছেন সেই স্যাররা বা মেন্টর আপু যেভাবে আমাদের সবসময় সাপোর্ট করছেন, এটা আসলে আমাদের জন্য অনেক পজিটিভ ছিল। এই কঠিন সময়টাকে অনেকটা সহজ করে দেওয়ার জন্য রেটিনা অনেক আমাদের জন্য হেল্পফুল ছিল। তো রেটিনা আমাদের পাশে না থাকলে হয়তো এই জার্নিটা আরো কঠিন হতো, বা এই পর্যন্ত আসতে পারতাম কিনা সেটাও একটা সংশয় থেকে যেত। কিন্তু আসলে এই পর্যন্ত পৌঁছানোতে রেটিনার অবদান অনেক, আর এটার জন্য কৃতজ্ঞ আমি রেটিনার কাছে। রায়নার কাছ থেকে একটু শুনতে চাবো রেটিনা সম্পর্কে তার দুটি কথা। রেটিনার সবচেয়ে ভালো যে রেটিনার ক্লাসগুলো আমার খুবই ভালো লাগতো, কারণ ভাইয়ারা হচ্ছে মানে সবকিছু পড়াতে না, সিলেক্টেড কিছু পড়াতে না, মানে হাইলাইটেড টপিক গুলো যে হ্যাঁ এখান থেকে আসে এখান থেকে পড়ো বা ছন্দ টন্দ দিয়ে দিতে ভালোই লাগতো পড়তে। দেন হচ্ছে আহ মানে অলওয়েজ মনিটরিং এর মধ্যে থাকতো যে আচ্ছা তো বেশি পাইলে মানে কোনো একটা এক্সামে বেশি পাচ্ছি তো আমাকে গিফট দিচ্ছে বা উৎসাহ দিচ্ছে। আবার কম পাইলে মানে অলওয়েজ মনিটরিং এর মধ্যে কম কেন পাচ্ছ, মেন্টর অলওয়েজ কল দিচ্ছে, মানে অলওয়েজ মানে যত্ন নিচ্ছে আর কি। এটা বেশিরভাগ কাছে আমি আসলে কৃতজ্ঞ। আচ্ছা, আমরা একটু সুইটির কাছ থেকে শুনতে চাবো যে রেটিনার ব্যাপারে। রেটিনার কথা বলতে গেলে প্রথমেই তো অ্যাডমিশন জার্নিটা একটা অন্যরকম জার্নি, যেটা আমরা এইচএসসি তে যেভাবে পড়ি টেকনিক প্লাস সবকিছু একটা আলাদা ধরন। তো ভাইয়ারা ক্লাস নেওয়ার সময় আমাদের বুঝাই দিতেন যে কোন অধ্যায়টা কিভাবে ক্র্যাক করতে হবে, কোন জায়গাটা ইম্পর্ট্যান্ট। আর মানসিক সাহায্যের কথা বললেও এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় ভাবতাম যে হবে না, হয়তো হচ্ছে না, এভাবে হবে না, কিন্তু মেন্টর আপুরা অনেক হেল্প করতেন, প্লাস রুম মনিটর ভাইয়ারা যেভাবে সাহায্য করা যায়। অনেক সময় দেখা যেত যে আমি অসুস্থতার কারণে একদিন আমার ব্যাচ টাইম মিস করে ফেলেছি, কিন্তু ভাইয়া আমাকে দেখা যেত যে অন্য টাইমেও পরীক্ষা ফোন করে বলতো যে এসে পরীক্ষাটা অন্তত দিয়ে যাও। আর পরীক্ষা দেওয়াটা আমার মনে হয় যে এটা অনেক প্লাস পয়েন্ট ছিল আমার জন্য, পরীক্ষা দেওয়াটা অনেক বেশি বেশি পরীক্ষা দেওয়াটা। তো সব দিক দিয়ে ভাইয়ারা সাহায্য করতেন, মেন্টালি প্লাস যে আমাদের এডুকেশনালি সাহায্যটা সব দিক দিয়ে ছিল রেটিনার সাহায্য। আচ্ছা, তানভীর কাছ থেকে একটু শুনতে চাবো। আম, আমি আসলে অ্যাডমিশন টাইমে আমি ডিসিপ্লিন হতে শিখেছি, অনেক বেশি পরিশ্রম করতে শিখেছি। এখানে রেটিনাতে যে পরিমাণ সাহায্য এবং সাপোর্ট, বিশেষ করে ভাইয়াদের সাপোর্ট, এটা আমি অনেক বেশি পেয়েছি। তার উপরে রেটিনার কোয়েশ্চেনগুলা অনেক ভালো। তো হচ্ছে কোয়েশ্চেন থেকে আসলে বোঝা যায় যে পড়াশোনায় কোথায় কোথায় গ্যাপ আছে। তো তো সেই হচ্ছে গ্যাপগুলো নিয়মিত পূরণ করা। আর হচ্ছে রিটেনের ক্লাস তো অবশ্যই ভালো, যথেষ্ট। আমাদের অ্যাডমিশনে যা যা লাগবে সবকিছু আমরা ক্লাস থেকে পেয়ে যাই। আম, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা অনেক সময় দিলা এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আর কোনো কোশ্চেন করব না। তোমরা অনেক বড় হও, অনেক অনেক বড় হও, অনেক বড় ডাক্তার হও। এটাই তোমাদের জন্য দোয়া। এবং তোমরা যেভাবে এখন সফল হয়েছো, এবং ডেফিনেটলি তোমরা সবাই পরিশ্রমী, এবং যারা পরিশ্রমী তারা সফল হবেই। হয়তো আজকে সফল না হলেও কালকে সফল হবে। So, তোমরা ডেফিনেটলি সবাই অনেক ভালো ভালো বড় বড় ডাক্তার হয়ে যাবে ইনশাল্লাহ।
সেই দোয়া থাকলো তোমাদের জন্য। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।